জি, ইলিয়াস ভাই আমাকে কি শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শুনছি জি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে ফ্যাসিজম মুক্ত একটি আবহে আজকে ফ্যাসিজম বিরোধী আন্দোলনের অনেক স্টেক হোল্ডার এবং যারা বিপ্লবী জনতার স্পন্দন ওনাদেরকে একসাথে আমরা আজকে পেয়েছি। সবাই যার যার জায়গা থেকে বিগত দিনগুলো সংগ্রাম করেছেন। কেউ কারাগারের মধ্যে থেকে আর কেউ কারাগারের বাইরে থেকে, কেউ নির্বাসিত হয়ে। এখানে আমি সর্বাগ্রে যিনি আজকে আয়োজন করেছেন আমাদের ইলিয়াস ভাই, তাকে ধন্যবাদ জানাই। হয়তো আমাদের মধ্যে পরস্পর এইভাবে ফ্যাসিজমের জুলুমের নিকেশ আধারে আমাদের মধ্যে পরস্পর কমিউনিকেশন এইভাবে হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমরা অবশ্যই আপনাদের ফলোয়ার ছিলাম, আপনাদের ভক্ত ছিলাম থাকে না? এবং আপনাদের যে বিপ্লবী বাণী সেগুলো আমাদের এই ভক্ত মহলে ব্যাপকভাবে আমরা সেগুলো প্রমোট করতাম। আমি অত্যন্ত ভালোবাসা এবং বিগত জুলুম প্রথা বিলোপের আন্দোলনে আমাদের অন্যতম সহযোদ্ধা এবং মাস্টার মাইন্ড শব্দ বললো তো এখন তো আসলে এটা যে হয়ে গেছে শব্দটা একটু, কিন্তু এই আন্দোলনের নীতি নির্ধারণী ব্যক্তিদের মধ্যে অন্যতম বিগত এই ১ দশকের বেশি যে সংগ্রাম লড়াই ফ্যাসিবাদ বিরোধী আমাদের শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য, আমাদের কারা নির্যাতিত জনাব শেখুল হাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে চাই। আজকে যেই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে আমি কোনো তাত্ত্বিক কোনো গল্পে যাওয়ার আমার দরকার নাই। আসলে এগুলো উপন্যাসকে হার মানানো কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আসতে চাই। আমি একজন দেশের সচেতন নাগরিক। আমার ব্যক্তিগত এ সম্পর্কে কিছু বলে রাখলে আপনাদেরকে আমার পরবর্তী বক্তব্য বুঝতে সহজ হবে। আমার বয়স এখন ৫১ বছর বয়স রানিং। পড়ালেখা শেষ করার পরে আমার বাবার প্রতিষ্ঠানে, এরপর হাটাজারি থেকে দাওরা পাস করে আমি বিদেশে পড়ালেখা করি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ইসলামিক। আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার। বাবা আলেম ছিলেন কিন্তু আমার দাদা ছিলেন একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তি এবং দাদার বড় ভাই ছিলেন, তিনি ব্রিটিশ আমলে তিনি কলকাতা অ্যাসেম্বলির তিনি মেম্বার ছিলেন এবং আমাদের পরিবারের মধ্যে আমার ফুফা ছিলেন জনাব ডাক্তার জাফর সাহেব, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কামরুন জাফর সাহেব তিনি জিয়ার আমলে তিনি ক্ষমতায় ছিলেন এবং ফরহাদ হোসেন চৌধুরী যিনি আমার বাবার চাচাতো ভাই, তিনি মুক্তিযুদ্ধের আমলে তিনি কক্সবাজারে তিনি শাহাদাত বরণ করেন এই পাঞ্জাবি সৈন্যদের হাতে। তো আমি এটা বলতে চাই যে আমাদের যদিও আমরা হয়তো মওলানা হিসেবে আমরা আজকে পরিচিত, কিন্তু আমাদের পরিবারের একটা ঐতিহ্য আমাদের রয়েছে। রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা ছিল, আমরা যুক্ত ছিলাম। প্রত্যেক আমলে সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এবং বাংলাদেশের প্রতিটা গভর্নমেন্টে আমাদের পরিবাররা কোনো না কোনো সময় তারা আলহামদুলিল্লাহ ক্ষমতার কোনো ইয়েতে ছিলেন। অর্থাৎ ক্ষমতার জায়গাটাকে আমরা কাছ থেকে দেখেছি। আমি এটা বলতে চাচ্ছিলাম, ক্ষমতার জায়গাটা আমরা অত্যন্ত কাছ থেকে দেখেছি। সেখানে আমরা আশাও করি নাই, কল্পনাও করি নাই যে আওয়ামী লীগের আমলে এমন কিছু ঘটতে পারে। আমার স্পষ্ট মনে আছে জিয়ার আমলে হয়তো আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু এরশাদের আমলে পুরোটা আমার মনে রয়েছে। এরপরে বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো দফায় দফায়। কিন্তু এবারে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো, আমরা ছোটবেলা থেকে একটা স্লোগান শুনতাম, দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা। একদম একদম আমাদের বয়স অনেক ছোট ছিল এবং তখন বাংলাদেশের রয়ের প্রভাব, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রভাব, এটা নিয়ে লেখালেখি হতো। আমার মনে আছে দৈনিক ইনকিলাবে আবু রুশদ সেখানে তিনি লিখতেন। আবার আরো বিভিন্ন বই পুস্তক আমাদের কাছে রয়েছে। তো সেগুলোকে আমরা অনেকটা কাল্পনিক মনে করতাম, তাত্ত্বিক মনে করতাম এবং মনে করতাম যে এই বিষয়গুলো নিতান্তই পর্দার আড়ালে খুবই কদাচিৎ এই ঘটনাগুলো হয়তো ঘটতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে বিগত পতিত শেখ হাসিনা, যাকে আমরা লেডি ফেরাউন বলি, লেডি ফেরাউন আমি এই জন্য বলি যে বিগত মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে তার সাদৃশ্য রয়েছে। কারণ ফেরাউন পুরো জনগণকে ডেকে বলেছিল ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে জনগণের সামনে ভাষণ দিয়ে বলেছিল যে আমি তোমাদের
এই মহান প্রভু। তো এই প্রভুত্বের জায়গায় মুজিববাদের জায়গা থেকে যে একটা নতুন যে ধর্ম, আওয়ামী ফ্যাসিজম একটা ধর্ম এবং নেগেটিভ তারা তৈরি করেছে। এরপরে বিদেশি দখলদারিত্বের যেই অত্যন্ত নির্লজ্জ যে জায়গাটা আমরা দেখেছি। তো এই সবটুকু সামনে রেখে আমরা যখন নাকি আমাদের এই অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারগুলোকে এবং বর্তমান সরকারের অবস্থা, ইতিহাসের বই যখন পড়লাম, তখন আমরা আসলে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই লেডি ফেরাউন, তার সাথে ফেরাউনের আরেকটা সাদৃশ্য আছে, সেটা হলো ফেরাউনের পতন হয়েছিল মুহররম মাসে। মূসার জামানার ফেরাউন। আর এই ফেরাউনেরও পতন হয়েছে মুহররম মাসে শেষের দিকে। তো ওই দিক থেকে সাদৃশ্য আছে এবং আমি আমাদের পলিটিক্যাল যারা ইসলামপন্থী আছে তাদেরকে বলার চেষ্টা করি, রাজনীতির সাথে একটা আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। হাজিরার পতন কিন্তু হয়েছে সোমবারে। সুতরাং এখানে আল্লাহ পাকের কুদরতের একটা ইঙ্গিত রয়েছে। সোমবারটা আমাদের কাছে একটা পবিত্র দিন। ওই দিন রোজা রাখতে বলা হয়েছে। তো আমি এগুলো একটা খুব গুড সাইন মনে করি। এগুলা কুদরতের গায়বী কিছু মনে করি আমি এখানে আলামত আমি মনে করি। যদিও এগুলো স্পিরিচুয়াল কথা মনে হতে পারে কিন্তু আধ্যাত্মিক গায়বী অদৃশ্য জায়গা থেকে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। যাই হোক, এখন যেটা বলছিলাম আমি আজকে শুধু আমার সাথে যে ঘটনা ঘটেছে শুধু সেটা বলব। অ্যা এই ঘটনাগুলো যা আমার সাথে হয়েছে সরাসরি একদম। এখানে কোন রকমের মধ্যস্থতাকারী কোন ব্যক্তি নেই বা আমি কারো কাছ থেকে শুনছি তা না। সেটা হলো অ্যা আমি ১ম এ এই সরকারের আমলে ২০০৯ সালে একবার গ্রেপ্তার হয়েছিলাম। তখন কিছু জিনিস আমি দেখতে পেয়েছিলাম ২০০৯ সালে। তখন আমি ৯ সালের অক্টোবর গ্রেপ্তার হয়ে আবার ১০ সালের ফেব্রুয়ারিতে আমি বের হয়ে পড়ি। এরপর আমি আবার ২০১৩ সালে হেফাজত ইসলামের আন্দোলনের পরবর্তী ৪-৫ মাস পরে শাপলা চত্বরের সবগুলো মামলাতে এবং আরো কিছু নতুন মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়। ১৩ সালে গ্রেপ্তার হয়ে আমি ১৬ সালে আমি বের হই। ৩ বছর লাগাতার আমাকে কারাগারে থাকতে হয়েছে। সর্বশেষ আমি গ্রেপ্তার হলাম ২০২১ সালে। তো আমি অনেক ঘটনা এখানে, এই ঘটনাগুলোর মধ্যে কিভাবে বিদেশি সম্পৃক্ততা রয়েছে অ্যা সেগুলো আমি বলতে চাই বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের। আমি যখন ১ম যখন গ্রেপ্তার হয়েছিলাম ২০০৯ সালের ঘটনা। তখন ডিবি ছিল তখন এইভাবে এত শক্তিশালী সিটিটিসি বা এটিইউ এই জাতীয় কোন প্রতিষ্ঠান তখন ছিল না। তখন কিন্তু কিছু সিম্পটম দেখেছিলাম যে বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তা, বিদেশি দূতাবাসগুলোর গাড়িগুলো আসতো। কিন্তু আমাদেরকে তারা তখনো সরাসরি তারা জিজ্ঞাসাবাদ করেনি। তারা আমাদেরকে এটা জানতে চাইতো যে পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক, কি রিলেশন এটা তারা বারবার সে ২০০৯ সালে এই প্রশ্নটা ছিল। এ এ এতটুকু। এটা নিয়ে তারা আমাদেরকে খুব সিরিয়াসলি কোন টর্চার বা বড় কোন মামলায় তারা ফাঁসায়নি। কিছু হয়রানি করে গুম-টুম রেখে কিছুদিন জেলে দিয়ে বিশেষ ক্ষমতা এনে কারাগারে রেখে আবার আমরা বের হয়ে গেছি সেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সর্বোচ্চ অর্ডার নিয়ে। ২০২১ সালে যেটা ঘটেছে সেটা হলো ১ম এ হেফাজত ইসলামের লোকদের নেতাদের আ আ গ্রেপ্তারের ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আমাকে র‍্যাব 7 এ নিয়ে যাওয়া হয়। আমি ওখানকার পরিবেশগত অবস্থা জিজ্ঞাসাবাদ ওইদিকে পরে যাব। এই সবচেয়ে যে সিরিয়াস যে বিষয়টা আমার সাথে ঘটেছিল সেটা হলো আমার জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় আমি ১ম এ র‍্যাব 7 এ ছিলাম। র‍্যাব 7 এ তারা একদিন আমাকে আ অনেকটা গুমের মতো রেখে পরের দিন রাত্রে তারা ৪৮ ঘন্টার মাথায় তারা আমাকে কোর্টে স্থানান্তর করে। তো আ তারা যদিও আমাকে রিমান্ডে নেয়নি কিন্তু যে গুম থাকা অবস্থায় ৪৮ ঘন্টা বা ২৪ ঘন্টার বেশি সময় ধরে ওই সময়টা তারা আমাকে ব্যাপক পরিমাণে আমাকে তারা জিজ্ঞাসাবাদ করে। তারপর তারা আমাকে আদালতে দিল। আদালতের মাধ্যমে আমার রিমান্ড চাওয়া হয়। ১ম এ আমাকে রিমান্ড নেওয়া হয় হাটাজারি থানায়। এরপরে হাটাজারি থানার রিমান্ড শেষে দীর্ঘ রিমান্ড শেষে আমাকে রিমান্ডে আনা হয়। সিআইডি তে রিমান্ডে আনা হয়। এরপরে সিআইডি রিমান্ড শেষে আমাকে পিবিআই রিমান্ডে নেওয়া হয়। পিবিআই রিমান্ড শেষে আমাকে হঠাৎ একদিন বলা হলো যে আপনাকে রাজশাহী যেতে হবে। তো আমাকে রাজশাহী মামলা দিয়ে সেখানে রাজশাহীতে নেওয়া হয়। তখন আমি দেখলাম যারা জিজ্ঞাসাবাদ কর্মকর্তা ছিল সেখানে তাদের ওই তাদের যে ইয়ে ছিল পোশাক সেখানে লেখা ছিল এটিইউ লেখা ছিল। আ এটিইউ। এই রিমান্ড যখন শেষ হয় তারপর আমাকে এই সময়তে রিমান্ড শেষ হতে প্রায় ৪ মাস সময় লেগে যায়। আমি অ্যারেস্ট হয়েছিলাম এপ্রিলের সম্ভবত ২৮ তারিখ। আমাকে এপ্রিল, আ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় এনে আমাকে আমি অ্যা মাওলানা আমির হামজা, তারপর মাওলানা মাহমুদ হোসেন গুনবী, আমাদের ৩ জনকে একটা মামলার আসামি আমাদেরকে দেখানো হয় যে সংসদ ভবনে আমরা আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একটা ছেলেকে। ছেলের নাম ছিল সাকিব আল হাসান তার নাম। তো তার বক্তব্য হলো সে একটা দা নিয়ে গ্রেফতার হয়েছে। তার হাতে একটা দা ছিল, সে দা নিয়ে
সংসদ ভবন আক্রমণ করবে, পুলিশকে আক্রমণ করবে। পুলিশ তখন তাকে গুলি করবে, সে শহীদ হয়ে যাবে। তখন সে জান্নাতে চলে যাবে। কার বক্তব্য উদ্বুদ্ধ হয়েছে? সে আমির হামজা, হারুন নিজার গুনবির বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছে, হাস্যকর। এটা শুনে আদালত তো তাদেরকে ঝাড়ি মারলো। এদেরকে সিটিটিসির যারা ইয়ে ছিল, যারা আইও ছিল, মামলা পুলিশ অফিসার ছিল, লাঞ্ছিত করলো তাদেরকে আদালতের মধ্যে, এবং অত্যন্ত বিরক্ত হয়ে তিনি আমাকে ১ দিনের রিমান্ড তিনি মঞ্জুর করেন। তারা ১০ দিন রিমান্ড চেয়েছিল, তারা ১০ দিন রিমান্ড দেননি। সেই ১ দিনের রিমান্ডের কথাই বলবো আপনাকে। এই অন্য সময় তো আমি দীর্ঘ সময় রিমান্ডে ছিলাম। মাস, সপ্তাহ, মাসকে ধরে রিমান্ডে ছিলাম। এবার আদালত যেহেতু তাদের যুক্তি খুব দুর্বল ছিল, তারা আমাকে ১ দিন রিমান্ডে পাঠালো। তো তারা আমাকে এই রিমান্ডে নিয়ে গেল, সিটিটিসি রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে নেওয়ার পরে আমাকে, আমি নাম ধরে বলতে চাই, এডিসি এমরান আমাকে ১ম রিসিভ করে এবং প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করে। এরপর এডিসি এমরানের পাশে আপনার আরেকজন এডিসি বসা ছিল। সে অত্যন্ত অকথ্য ভাষায় আ বিভিন্ন গালাগালি আমাকে করতে থাকে। খুব নিষ্ঠুর ভাষায় গালাগালি করতে থাকে। তখন আমি তাকে বললাম যে, "আমার তো একটা পারিবারিক পরিচয় আছে। আমাদের একটা দলীয় পরিচয় আছে। আমি হেফাজতে ইসলামের একজন দায়িত্বশীল। আপনি তো এভাবে কথা বলছেন, এটা আমি আশা করি নাই।" আ এরপর তিনি আরো উগ্র আলোচনা করছেন। তখন সে একটা পর্যায়ে বলল যে, "আপনার জীবনটাই ধ্বংস। আপনি লাঞ্ছিত। আপনাকে এইজন্য এখানে কারাগারে আসতে হয়েছে। বারবার আমাদের এখানে রিমান্ডে আসতে হয়েছে।" তখন আমি বললাম, "আপনারা তো বঙ্গবন্ধুর পূজারি, তো বঙ্গবন্ধু তো বারবার গ্রেফতার হয়েছিল।" এইভাবে বললাম। অর্থাৎ বঙ্গবন্ধুর নাম দিয়ে হলো বাঁচার চেষ্টা করার আরকি। যাই হোক। তো এরপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আমাকে এডিসি এমরান এসে আমাকে বলল যে, একটু উনার চোখটা বেঁধে ফেলতে হবে। নিম্ন কর্মকর্তা যারা ছিল তাদেরকে অর্ডার দিল যে, উনার চোখ বাঁধান, উনাকে একটু। তো তারা আমার চোখ বাঁধার ইয়ে করলো। আমি বললাম যে, "আমি চোখ বাঁধলে আমি একটু আনইজি ফিল করি। আপনার আমার চোখ বাঁধার দরকার নাই। আমি একটু জিজ্ঞাসাবাদে সবকিছু বলব।" তখন এডিসি আমরান বলল, "আচ্ছা ঠিক আছে। আপনি যদি বেশি আনইজি ফিল করেন তাহলে আপনাকে আমরা দেখি এমন কোন জায়গায় নিতে পারি কিনা, গ্লাসের একটা রুমে আপনাকে রাখবো। সেখানে আপনি কেউ দেখবেন না। আ আপনাকে দেখবে আর এবং আপনার কথাগুলো শোনার দিকে ব্যবস্থা করতে পারি কিনা।" আমি বারবার বলতেছিলাম যে, "আপনারা চোখ বন্ধ করে আমাকে নির্যাতন করবেন না। চোখ বন্ধ করলে আমি আসলে আপনাদের সাথে আমি ইজিলি কথা বলতে পারব না। চোখ খোলা রাখলে আমি আপনাদের সাথে ইজিলি কথা বলতে পারব।" তো আমি অনুরোধ করলাম যে, "আপনারা চোখ খোলা রেখে আপনারা যেকোনো উপায়ে আমার সাথে জিজ্ঞাসাবাদে আসেন।" তখন ইনি আশ্বস্ত করলো যে, "ঠিক আছে, আপনাকে একটা গ্লাসের রুমে রাখা হবে।" এরপর কিছুক্ষণ পর ঘন্টাখানেক পর আসলো। এসে বলল যে, "না, আপনাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে।" তখন এই সিটিডিসির একজন পুলিশ, অ্যা সে হয়তো এসআই ছিল। সে একটু কিছুটা ভদ্র ছিল এবং আলেম বক্তা ছিল। সে আমাকে হাত ধরে নিয়ে গেল। আমাকে কয়েক তালা পর্যন্ত, সে চোখটা না বেঁধেই তাকে চোখ না বেঁধে তারা ওই ভদ্রলোক যে হয়তো এসআই ছিল, অ্যা এবং তার চলাফেরা মনে হচ্ছে সে আলেম ভক্ত বা এরকম কিছু, তার মধ্যে কিছু মানবিক ইয়ে ছিল। তো সাথে আরেকজন ছিল, তারা আমাকে নিয়ে গেল। তো আমি এই সুযোগটাকে কাজে লাগালাম। যতক্ষণ আমার চোখ-টোখ খোলা আছে, আমি দেখলাম যে আসলে আমি কোথায় যাচ্ছি। তো ডানে বামে, ডানে বামে দেখতে লাগলাম। যেই তালায় আমাকে নিয়ে যাওয়া হয়, সম্ভবত ৩ তলায় বা ৪র্থ তলায়, সেখানে ডানে বামে আমি দেখলাম সোয়াতের রুম। সোয়াতের এডিসি, সোয়াতের ডিসি, সোয়াতের সব অফিসিয়াল কার্যক্রম সোয়াতের ছিল। তো এরপরে এই এটা করিডোর ছিল। এ এই সাবাতের ওই রুম, ওই বিল্ডিংটাতে, অর্থাৎ বিল্ডিং না, ওই ওই ফ্লোরটাতে, এটা তো প্রায় ৭-৮ তলা বিল্ডিং সিটিডিসি। ওই সাবাতের ওই শেষ রুমে নিয়ে, ওখানে লেখা ছিল ডিসি আব্দুল মান্নান, তার নামে এটা লেখা ছিল। ওখানে আমাকে দাঁড়িয়ে ওই এসে আমার চোখটা বেঁধে ফেলেন তখন। চোখটা বেঁধে ফেলেন। এরপর আমাকে রুমে ঢুকানো হয়। রুমে ঢুকানোর পরে তারা সবাই পিনপত নীরব ছিলেন। আমি এখন কারো আওয়াজ শুনতে পাচ্ছি না। যারা আমাদের পরিচিত, যেমন এডিসি আমরার সাথে আমার একটা দেখা হয়েছিল আগে। তার কোনো আওয়াজ নেই। অন্য কোনো অফিসারদের আওয়াজ পাচ্ছি না। এক ভদ্রলোক, অ্যা সে আমাকে চট্টগ্রাম ভাষায় জিজ্ঞেস করল, "ভালো আছেন না ওনে? আরুন ভাই কেন আছেন? কি খবর-টবর?" চট্টগ্রাম ভাষায় সে কথা বলল। তো আমি এটা শুনে একটু আশ্বস্ত হলাম যে, হয়তো কোনো পুলিশ অফিসার যে চট্টগ্রামের বাসাবাড়ি, আমাদের আত্মীয়-স্বজনদেরকে চিনে, আমাদের পারিবারিকভাবে হয়তো তার পরিচয়, সে হয়তো অ্যা পরিচিত কেউ হবে। এরপরে কিছু কুশল বিনিময় করল। তারপর তারা কথোপকথন করল। পুলিশ অফিসাররা তারা আ টুকটাক আমার মনে হয় ২ ১ টা কথা তারা বলল। কিছুক্ষণ পর তারা বলল যে, আমি তখন তাদেরকে বারবার বলছিলাম যে, আমি প্লিজ আমাকে চোখটা খুলে দিন। আমি কিন্তু আপনাদেরকে কোন সহযোগিতা করতে পারব না। আর চোখ খুলে দিলে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনাদের সাথে কথা বলব।" তো এটা আমি খুব তাদেরকে অনুনয় বিনয় করছিলাম। আমি বললাম, "যেহেতু আপনারা আমাকে নিয়ে এসছেন, আমার একটা দায়িত্ব আছে, আমার একটা সামাজিক পদ আছে, আমার একটা অবস্থান আছে। আপনারা আমার সাথে ডায়ালগ করেন, কথাবার্তা বলেন। এবং আপনারা যে উদ্দেশ্যে আমাকে নিয়ে আসছেন, চোখ বাঁধা অবস্থায় আমি আপনাদেরকে কোন সহযোগিতা করতে পারব না।" তখন ওই লোকটা, অর্থাৎ যে সন্তোষ শর্মা, আমি তো জানতাম না যে সন্তোষ শর্মা, সে
চট্টগ্রাম বলল, ঠিক আছে তার চোখ খুলে দেন। সেই কথা বলল, চোখটা খুলে দেন। তখন এই পুলিশ একজন এসে আমার চোখটা খুলে দিল। আমি আমার ডান পাশে দেখলাম ডিসি আব্দুল মান্নানকে বসা দেখলাম। সে মূল টেবিলে বসা ছিল আমার ডান পাশে। আর সোজা আমার সামনে একটা চেয়ারে বসা ছিল এডিসি আমরান। আমার বাম পাশে সোফাতে ২ জন লোক বসা ছিল। একজন লোক চট্টগ্রাম ভাষায় এসে কথা বলতেছিল। এবং তার পাশে আরেকজন বেঁটে করে, ফর্সা করে, হ্যাংলা করে, আমি তার নামটা ইনশাআল্লাহ বলতেছি কিছুক্ষণ পরে। এরা ২ জন লোক বসা ছিল। তো চট্টগ্রাম ভাষায় যে কথা বলতেছিল, সে বলতেছে সে এখন খুব ফ্রিলি আমার সাথে কথা বলছে এবং সে বলতেছিল যে, "আমি একটা মানবাধিকার সংগঠন থেকে আসছি আমরা। আর এই যে ভদ্রলোক, তিনি শ্রীলঙ্কা থেকে এসেছেন তিনি। তিনি শ্রীলঙ্কা থেকে এসেছেন। তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন এবং আমরা আসলে জানতে চাচ্ছি আপনারা হেফাজত ইসলামের অনেক নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। এখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা এটা জানতে আসছি যে ইনকোয়ারি করতে আসছি যে আপনাদের উপর কোনো জুলুম নির্যাতন হচ্ছে কিনা, অমানবিক কোনো কিছু হচ্ছে কিনা, বা আমরা আপনাকে কোনো হেল্প করতে পারি কিনা। তো আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব। আপনি আমাদেরকে এগুলো সত্য উত্তর সঠিকভাবে এগুলো উত্তর দিবেন।" এখন সে কিছুক্ষণ আগে দাবি করতেছিল সে মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস এর সে সদস্য এবং তার সাথে যে লোক আছে শ্রীলঙ্কা থেকে আসছে। তো এই যে অসংগতিগুলো আমি তখন টের পেলাম যে শ্রীলঙ্কা থেকে লোক আসবে কেন? মানবাধিকার আর বিধান বিচার তো বাংলাদেশে রয়েছে। ইউরোপিয়ান ব্যক্তিরা এখানে রয়েছে এবং আমেরিকা, ইউরোপ সহ ব্রিটেন, ফ্রান্স, এবং এরা তো আমাদের কাছে হেফাজত ইসলামের অফিসে আসে এবং হেফাজত ইসলামের দায়িত্বশীল হিসেবে তাদের সাথে আমাদেরও বিভিন্নভাবে কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়। বিদেশি বিভিন্ন এমবাসির দায়িত্বশীলরা আসেন। তো আমাদের তো একটা আইডিয়া আছে আমাদের যে এখানে বিদেশি কারা, কারা আছেন বা বিদেশি যে সংস্থাগুলো মানবাধিকার কর্মীগুলো হেফাজতের বিভিন্ন যে গণহত্যা যেগুলো হয়েছিল আমাদের উপরে, এই সম্পর্কে তারা বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছেন। হাটাজারিতে আহমদ শফি সাহেবের সাথে তারা বসেছেন এবং আমেরিকার বিভিন্ন দায়িত্বশীলরা তারা মাঝে, মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে তারা জানতে চেয়েছেন, কাদিন ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে। তো এটা নিয়ে আমাদের একটা আইডিয়া আছে। কখনো তারা আমাদেরকে বলেন নাই যে আমরা শ্রীলঙ্কা থেকে আসছি, এটা তারা বলেন নাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে ওই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে আসছেন এবং সে একটা থ্রেটের ভাষা আমাকে বলতেছে যে, "আপনি সত্য কথা বলবেন, কোনো কথা গোপন করবেন না।" তো এখন কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি মানবাধিকার কর্মী। এবার আপনি ধমকের সুরে কথা বলতেছেন। তো আমি বললাম, ঠিক আছে আমি সত্য কথা বলবো, আপনাদেরকে সহযোগিতা করব। এরপর সে আমাকে ১ম প্রশ্ন করল যে, "আপনি আফগানিস্তানে কয়বার গেছেন আপনি?" এটা ছিল তার ১ম প্রশ্ন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, "প্লিজ আপনি আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয় দিলে আমি কথা বলব। আর আমি তো বিদেশে পড়ালেখা করেছি। আমি অনেক দেশে আমি কাতারে পড়ালেখা করেছি, পাকিস্তানে পড়ালেখা করেছি এবং আমি আমার বাবার সুবাদে মুসলিম বিশ্বে আমাদের অনেক শাইখদের সাথে অনেক দেশে আরব কান্ট্রিতে বিশেষ করে বাবার একটা বিরাট পরিচয় রয়েছে। তো সেই সুবাদে আমার বাহিরে পড়ালেখার একটা ইজি একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ আমার একটা একাডেমিক একটা আমার ব্যাকগ্রাউন্ড আছে আমার। তো আমি পড়াশোনার ব্যক্তি। আমি তো যুদ্ধ করব কেন? আর আমার শরীরের যে অবস্থা আপনি দেখতেছেন যে আমি এরকম কোন আমার মধ্যে দেখা যায়? সে বারবার আমাকে জঙ্গি এবং আমাকে এই একজন সন্ত্রাসী এবং বিদেশে ট্রেনিং প্রাপ্ত, মানে আমি একাডেমিক কোন ব্যক্তি না, আমি কোন আলেম না, আমি কোন মুফতি না, আমি কোন আমার কোন থিসিস নেই, কোন লেখা নেই। অথচ আমার হাজার, হাজার পৃষ্ঠার থিসিস আমার লেখা আছে দেশে বিদেশে। কিন্তু এগুলো কোন কিছু না। সে বারবার প্রমাণ করার চেষ্টা করছে আমি বিদেশে ছিলাম এবং কার সাথে লিঙ্ক। এভাবে সে খুব অ্যাগ্রেসিভ স্টাইলে কথা বলতে লাগলো। আমি বললাম, "আপনি তো চট্টগ্রাম ভাষায় কথা বলতেছেন। তো আপনি আমাকে একটু আপনার পরিচয়টা দেন, একটু আপনার কার্ডটা একটু আমাকে দেন।" আমি তার ভিজিটিং কার্ড চাচ্ছিলাম। সে বলল যে, "আমি আপনাকে দিব।" তারপর সে কিছুক্ষণ পরে বলতেছে যে, "ঠিক আছে মেহমান কথা বলবেন।" তখন তার মাস্ক পরা ছিল। তার পাশে যে ব্যক্তি বসা ছিল এবং যাকে সে পরিচয় করে দিয়েছে আমাকে যে ইনি শ্রীলঙ্কা থেকে আসছেন। আমি বলছিলাম যে, "তাহলে তার নামটা কি?" উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, ঠিক আছে। তার নাম কি? বলে, "না, নাম আপনাকে পরে বলব। ইনি এখন আপনার সাথে কথা বলবেন।" তখন এই ভদ্রলোক এবার তার ইন্টারভিউ শুরু হলো। তিনি আমাকে আবার ইন্টারোগেশন শুরু করলেন, কথা শুরু করলেন। তার ১ম প্রশ্ন ছিল যে, "পাকিস্তান एम्बेसी से कौन-कौन आपके यहाँ आता है?" এটা ছিল তার ১ম প্রশ্ন। যে, "পাকিস্তানে कौन-कौन आता है? एम्बेसी के कौन-कौन लोग यहाँ आते हैं?" এবং সে হিন্দি ভাষায় জিজ্ঞেস করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। এবং সত্য কথা হলো এই বাইতুল মোকাররমের সাবেক খতিব, মানে সাবেক বলতে একবারে এই যে আজ থেকে প্রায় আমি এটা বলছিলাম প্রায় ৩০ বছর আগের কথা বলছিলাম। অর্থাৎ উবাইদুল হক খতিব রহমতুল্লাহ আলাইহ, যিনি ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা ছিলেন এবং সমস্ত আলেমকুল শিরোমণির যিনি ওস্তাদ ছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লামা উবাইদুল হক খতিব রহমতুল্লাহ আলাইহ। তার সুপারিশে আমি এই বিদেশ পাকিস্তানের শিক্ষা ভিসা নেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে একসময় যে যাওয়া হয়েছে ভিসার জন্য, আজ ৩০-৩৫ বছর একবারের জন্য পাকিস্তান এমবেসিতে আমি ঘুণাক্ষর করে আমি যাই নাই। এবং তাদের কোন ব্যক্তির সাথে আমার এই পর্যন্ত কোন কমিউনিকেশন নাই। আমরা মিথ্যা কথা বলতে পারি না। আর সত্য আর যদি হয়ে থাকে সেটা বলতে সমস্যা কি? একটা মুসলিম কান্ট্রির এমবেসিতে আমি যেতেই পারি যদি আমি গিয়ে থাকতাম। আসলে আমার যাওয়া হয় নাই। আমি তখন খুব ওবায়দুল হক খতিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে পাঠিয়েছিলেন ভিসা শিক্ষা আমাদের এই একাডেমিক ভিসা পাওয়া যায় কিনা।
এডুকেশন ভিসা বলা হয় এটাকে, ওইটার জন্য। এরপর তারা আমাকে পর্যায়ক্রমে ভিসার ব্যবস্থা তারা করে দিয়েছিল পড়ালেখার জন্য। এবং পাকিস্তান আমার বাবার বন্ধু, ওখানকার সুপ্রিম কোর্টের বিচারক জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ, আমি ওনার সান্নিধ্যে ছিলাম, ওনার প্রতিষ্ঠানে পড়ালেখা করেছিলাম। এখন তার কথা হলো না, ওই যে সন্তোষ যাকে আমার পরিচয় করে দিল, আসলে তার নাম যে সন্তোষ ছিল আমি জানতাম না। আর পার্শ্ববর্তী ব্যক্তি যে সে যে ইন্ডিয়ান রয়ের যে এত বড় দায়িত্ব ছিল তাও জানতাম না। কিন্তু তার প্রথম প্রশ্ন ছিল যে পাকিস্তান সে কোন করি হ্যাঁ আতে হ্যাঁ তোমার পাস। তো এখন তো আরো অনেক আলোচকরা আছেন, তারা কথা বলবেন। আমি তাদের সময় নষ্ট করতে চাই না। আমি এখানে আসলে অনেকগুলো কথা রয়েছে। তারা আমাকে এই যে সমস্ত জিজ্ঞাসাবাদগুলো তারা করলো, এর মধ্যে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের কথা, হুজির কথা, আনসার ইসলামের কথা এবং জিএমবির কথা তারা আমাকে জিজ্ঞেস করতেছে। এবং তারা বারবার জানতে চাচ্ছে যে আমাদের কি নেটওয়ার্ক এবং হিন্দুস্তানের সাথে আমাদের কি সম্পর্ক, হিন্দুস্তান আমি কোনো সময় গিয়েছিলাম কিনা, ভারতে কোনো সময় গিয়েছিলাম কিনা। আমি বললাম আমার বাবা তো ভারতে একাধিকবার আসা যাওয়া করেছেন এবং আমাদের পরিবারে অর্থাৎ আমাদের ওলামায়ে কেরাম তো ভারতের সাথে আসা যাওয়া করেন। আমি তাদেরকে কূটনৈতিক ভাষায় কথা বলার চেষ্টা করতেছিলাম, তখন আমার হ্যান্ডকাপ করা ছিল। আমি বললাম আপনারা আসলে আপনাদের পরিচয়টা স্পষ্ট করলে ভালো হয়, আই এম কনফিউজড। তখন আমি আপনাদের সাথে ভালো করে কথা বলবো। আপনার মানবাধিকার কর্মী হয়ে থাকলে আমি কিছু আপনাদেরকে ডায়লগের প্রস্তাব দিতে চাই। আর আমার বাবাও এখন ঢাকা আছেন, আপনারা তাকে নিয়ে আসেন এখানে, তাকে সামনে রাখেন। কিন্তু তারা তাদের কথার মধ্যে বরাবরই তারা অ্যাগ্রেসিভ ছিল এবং তারা হুমকি ধামকি এভাবে দিচ্ছিল। তো আমি সেই জিজ্ঞাসাবাদ গুলোতে কি কি আলোচনা হয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমি অনেক কথা এখানে আছে, এখানে বিজ্ঞ আলোচকরা এখানে আছেন, তারা কথা বলবেন, তাদের সময় নষ্ট করতে চাই না। বাকি আমি এই পয়েন্টটা দেওয়াটা আপনাদেরকে খুব জরুরি মনে করি এবং আমাদের ইলিয়াস ভাইয়ের এই চ্যানেলের মাধ্যমে এখানে কনক সরবে আছেন এবং আমাদের বাংলাদেশের স্বৈরাচার বিরোধী বিপ্লববাদী প্রবক্তা দীর্ঘদিনের সংগ্রামী, আমাদের সংগ্রামী সহযোদ্ধা এবং বরং সংগ্রামের অগ্রনায়ক জনাব পিনাকি ভাই রয়েছেন এখানে। আমি আপনাদেরকে এবং আরো যারা আলোচকরা আছেন, বিজ্ঞ আলোচকরা আছেন, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণকে একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, আমাকে এই সন্তোষ যাকে পরিচয় করিয়ে দিল যে উনি আপনাকে জিজ্ঞাসাবাদ কথা বলবে, তো আমি তো সন্তোষের নামটাও জানতাম না এবং ওই লোকের নামটাও জানতাম না। ওই ভদ্রলোক হিন্দি ভাষা আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি কি নাম্বার আছে। আমি বললাম আমার যে পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার এই নাম্বারটা আছে। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার। আমি নো নো, আমি একটা স্পেসিফিক, আই হ্যাভ স্পেসিফিক নাম্বার, দিস ইজ মাই নাম্বার, এটা আমার নাম্বার এবং সেটা আমি ব্যবহার করি, এখানে আমার হোয়াটসঅ্যাপ। আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ। আমি বললাম আমার যে পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার এই নাম্বারটা আছে। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার। আমি নো নো, আমি একটা স্পেসিফিক, আই হ্যাভ স্পেসিফিক নাম্বার, দিস ইজ মাই নাম্বার, এটা আমার নাম্বার এবং সেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি কি নাম্বার আছে। আমি বললাম আমার পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার। আমি বললাম আমার যে পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার এই নাম্বারটা আছে। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার। আমি নো নো, আমি একটা স্পেসিফিক, আই হ্যাভ স্পেসিফিক, বললাম আমার যে পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার এই নাম্বারটা আছে। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার। আমি নো নো, আমি একটা স্পেসিফিক, আই হ্যাভ স্পেসিফিক নাম্বার, দিস ইজ মাই নাম্বার, এটা আমার নাম্বার এবং সেটা আমি ব্যবহার করি, এখানে আমার হোয়াটসঅ্যাপ সবকিছু এখানে আছে। তখন সে খুব রাগান্বিত হয়ে বলল, নো, যদি মিথ্যা বলতেছো, নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, তুমি সেই নাম্বারটা বলো। আমি বলবো সরি, আমি বলতে পারছি না, হয়তো আমার থাকতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে আমার কোনো নাম্বার নেই। তখন তারা আমাকে খুবই কিছু বাজে ইয়ে করলো। তারপর সেই ওই ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক আমাকে বলতে লাগলো, এই এত নাম্বারে এটা এটা তোমার নাম্বার। তখন আমার মনে উঠলো যে কথা, সেটা হলো 2016 সালে আমি যখন কারাগার থেকে যখন বের হয়ে আমি আনাড়ির মতো সহজ সরল ভাবে আমি আমার বাসার পাশের যে ফ্লাক্সি রোডের যে দোকান আছে,
ওখানে গিয়ে আমি আমার ফিঙ্গার প্রিন্টিং করে আমার আইডি কার্ড দিয়ে ওখানে আমার নামে আমি একটা কার্ড নিয়েছিলাম সম্ভবত ওই কার্ডে হয়তো বিকাশ হয়তো খোলা ছিল কিনা আমার জানি না। সেই বিকাশের টাকা তো র্যাবের কিছু অফিসাররা মেরে দিয়েছিলেন গ্রেপ্তার সময়, পরে আবার তারা ক্ষমা চেয়েছেন। আমি এবার মুক্ত হওয়ার পরে যাই হোক সেটা আবার অন্য গল্প। তো ওই যে একটা কার্ড আমি নিয়েছিলাম 2016 সালে কারাগার থেকে বের হওয়ার পরে, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল। সেখানে আমার যে একটা কার্ড নিতে যেগুলো লাগে এবং সেখানে আমার নেম, আমার আইডি কার্ড সব ছিল। দেখুন এই জিনিসটা আমি তো একটা সাধারণ দোকানে গিয়ে আমি করছি। সেটা গ্রামীণ বা বাংলালিংকের একটা ইয়ে ছিল, সিম কার্ড ছিল। তো এই তথ্য তাদের কাছে কেমনে গেল? অর্থাৎ বাংলাদেশের কোটি মানুষের লক্ষ মানুষের ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ভারতীয় হাতে মজুদ রয়েছে। আমি জানি না যে আমার একটা সিম আমি একটা ব্যাপারটা করে শেষ নতুন একটা আমি সিম নিয়েছি যেটাকে বলা হয় যে ভিআইপি নাম্বার, অর্থাৎ যেগুলো ইজি নাম্বার যেগুলোকে বলা হয় 5555 0000। আমি ইজি নাম্বার নিয়েছি এবং সেটা আমি ইউজ করি। কোন সময় একটা আমি একটা স্বাভাবিক একটা নাম্বার নিয়েছিলাম এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকা ইত্যাদি যেগুলা ফর্মালিটি থাকে সেগুলো ফর্মালিটি আমি করেছিলাম। তো সেই জিনিসটা তাদের হাতে চলে গেল এবং তারা সেটা ইয়ে করলো, তারা আমাকে কোড করলো ওই বিদেশি ভদ্রলোক। এরপরে আরেকটা কথা হলো, এই সিটিডিসি তে যাওয়ার পরে যে কাজটা তারা করে সেটা হলো তারা আই নিবে, তারা আই প্রিন্ট নিবে, হাতের ইয়ে নিবে, আঙ্গুলের ছাপ নিবে এবং পায়ের প্রত্যেকটা আঙ্গুলের ছাপ তারা নিবে এবং তারা মুখের সাউন্ড তারা নিবে, লেখা তারা নিবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে এটা নিশ্চিত তথ্য দিয়ে বলছি, এই সিটিডিসি তে যারাই রিমান্ডে গিয়েছিল প্রত্যেকের তথ্য কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় এমবিসিতে চলে যায়। কয়েক ঘন্টার মধ্যে। এটা সিটিডিসি তে আমি দেখে আসছি। এখন কেউ যদি আমি তথ্য যদি সরকার যদি আমাদের প্রমাণ চায়, ওই সমস্ত অফিসারদেরকে হাজির করা হোক, তাদেরকে রিমান্ড আনা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং উন্মুক্ত জিজ্ঞাসাবাদ। এই যে মেহমানদারি এখন যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে আমরা জানি না আসলে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এইভাবে অনেকে কিন্তু পার পাই যাচ্ছে এবং মামলার মেরিট কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই সমস্ত অফিসারদেরকে আনলে তারা কিভাবে বিদেশিদেরকে সার্বভৌম একটা দেশের স্বাধীন দেশের নাগরিকদের স্বাধীন ফিঙ্গারপ্রিন্ট, স্বাধীন এভাবে আইডি কার্ড বিদেশিদেরকে গণহারে হস্তান্তর করা এবং সেগুলোকে আবার জিজ্ঞাসাবাদ করা বিদেশিদের এসে, এটা তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এই তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। তারা শুধু সিটিডিসির মাধ্যমে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা সেখানে ভিক্টিমাইজ হয়েছে এইভাবে তাদের তথ্যগুলো সোজাসুজি ভারতে চলে গেছে। তার মানে আসলে এই যে গোয়েন্দা সংস্থাগুলো অতীতে যারা ছিল সিটিডিসি, এটিইউ, অন্যান্য এবং র্যাবের গোয়েন্দা উইং, এগুলো সবগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার উইং। এগুলো আসলে বিদেশি গোয়েন্দা হুজুর সংস্থার আপনার উইং। এই সন্তোষ শর্মার পার্টটুকু কি বলা শেষ? আচ্ছা, না এবার আসুন সন্তোষ শর্মাকে আমি তো জানতাম না উনি সন্তোষ শর্মা। জি। আমি এই ভদ্রলোকটাকে এটা আমি খুঁজতেছিলাম। আমার সাথে কারাগার যাওয়ার পরে আরো অনেক ভাইদের সাথে দেখা হলো, ভিকটিমদের সাথে দেখা হলো। সেখানে ভাইরা বলতে লাগলো যে, "আপনাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করলো? আমাদেরকে তো অমুকে জিজ্ঞেস করছে।" তারা বলতেছিল যে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ তারা সন্তোষকে একজন আওয়ামী লীগের নেতা বলতে লাগলো এবং কয়েকজন তার চেহারার সাথে যাদের মিল আছে এরকম কিছু আওয়ামী লীগের নেতাদের নাম বলতে লাগলো। আমি বললাম যে, "না, তার কথাবার্তা তো আওয়ামী লীগের নেতা মনে হয়নি। সে হয়তো এই তাদের বিদেশিদের সাথে সংশ্লিষ্ট কেউ হবে।" এরপরে আমি তো কারাগারে চলে গেলাম। যাওয়ার পরে একদিন বিটিভিতে এই পতিত স্বৈরাচারণী সরকার বা হাসিনার একটা প্রেস ব্রিফিং এ আমি দেখতে পাই হুবহু ওই লোকটা একদিন হাসিনার সামনে এসে বসা ছিল। আচ্ছা, তারপর আমি উদ্ঘাটন করতে পারতেছিলাম না যে আসলে লোকটাকে। এরপরে আমি আরো কয়েকটা কারাগারে আমাকে চালান দেওয়া হয়। তো এগুলো তথ্য আমি এখন এই মুহূর্তে আমি দিতে চাই না। সেখানে এই আরেকজন ভারতীয়, এটাকে গুপ্তচর হয়তো জানি না বলা যাবে না কিনা, তবে সোর্স সে নিজেকে দাবি করে। সে অকপটে এই বিএনপি নেতাদের কাছে, জামাতের নেতাদের কাছে, হেফাজতের নেতাদের কাছে সে অকপটে এসে বলে যে আমি ভারতের পারপাসে কাজ করি এবং আমি হেফাজতকে জামাতকে একটা স্পেস আমি দিতে চাই। আমি ভারতের সাথে লিঙ্ক করে দিতে চাই। বিএনপিকে বলে আমি তোমাদের সাথে আমি লিঙ্ক করে দিতে চাই। এভাবে সে কথাগুলো বলে। তার ছবি ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে এখানে। সময় মতো সবকিছু দেওয়া হবে এগুলো। তো সে এবং এবং সে অলরেডি হেফাজতের একাংশকে যারা বিগত পতিত আমলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমাদের চট্টগ্রামের, ঢাকার যারা এখন বিতাড়িত হয়েছেন, হাটাজারি ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা বিতাড়িত হয়েছে, এইরকম কিছু হেফাজতের পতিত নেতার সাথে বাংলাদেশের চট্টগ্রামের হিন্দুস্তানের ইন্ডিয়ার যে হাই কমিশন, এই কমিশনের সাথে সরাসরি তাদের যোগাযোগ হুজুর রয়েছে। আমরা আর আমরা 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 আজকে তাদের নামগুলো জানতে চাই। তারা কারা? আচ্ছা, আমরা এই নামগুলো প্লিজ এটা আচ্ছা, জানতে চাই। এখন এই যে সোর্স সে দাবি করছে আমি আরেকটু পরে দিচ্ছি, তার নামটা অবশ্যই দিব। তো সে যেটা বলল, সে আমাকে বলল, আমি তাকে বললাম যে দেখেন আপনি তো ইন্ডিয়ান সোর্স দাবি করেন।
এখন এই আমি তো এরকম জিজ্ঞাসাবাদে ছিলাম এবং আমার মনে হয়েছে তারা তো ইন্ডিয়ান মনে হয়েছে, কিন্তু আমি তো কেউকে চিনতে পারছি না আসলে ওরা কারা। তো তখন সে আমাকে বলল, আপনাকে যিনি জিজ্ঞাসাবাদ করেছে তিনি হলেন, আমি কি নামটা বলে ফেলবো এখন? জি, প্লিজ অবশ্যই। নাকি আমি এটা আগামী না, না, ইতিহাসের জন্য না, না, সংরক্ষিত আজকে রাখবো? আজকে